তো সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীর বাজারে সবজির দামে স্বস্তি কিছুটা কমেছে, চালের দামও সাধ্যের বাইরে সব মাছ। রাজধানীতে এই সপ্তাহেও স্থিতিশীল রয়েছে সবজির বাজার। প্রায় সব প্রকার চালের দাম কিছুটা কমেছে, তবে মাছ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঢাকায় যারা নিয়মিত বাজার করেন সম্প্রতি তাদের অভিজ্ঞতাটা প্রায় একই রকম। বেশ কয়েকদিন ধরেই সবজির দাম স্থিতিশীল। বর্ষায় যেসব সবজি মেলে তার বেশিরভাগেরই দাম 50-এর নিচে। সারা বছরই পাওয়া যায় বেগুন। রাজধানীর কারণ বাজারে এটির দামই সর্বোচ্চ, প্রতি কেজি 80 টাকায় কিনতে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সবজির বাজার কিছুটা কম আছে, কারণ হলো পটল কিনেছি আজকে 25-30 টাকা কেজি, ঢেঁড়শো 30 টাকা কেজি। কোনো সবজি এখন 30-40 টাকার উপরে কোনো সবজি আমার জানা মতন দেখি না। সব সবজি এখন 30 টাকা পাইকারি, বুঝছেন, 30 টাকা 35 টাকা, এরপরে কোনো সবজি বাজারে নেই। বৃষ্টি বন্যা থেকে এখনও প্রভাবমুক্ত পেঁয়াজ, ফলে দামও স্থিতিশীল। পেঁয়াজ মানে গত সপ্তাহ 40 বেচছি, এই সপ্তাহ 40 টাকায় বেচতেছি, দাম বাড়ে নাই। আর আদা রসুন বাড়ে নাই, সেম রেটে আছে। গত সপ্তাহ যে দাম এই সপ্তাহ এই দাম। চালের দাম কিছুটা কমলেও ভোজ্য তেল বিক্রি হচ্ছে আগের দামেই। মিনিকেট 28 সাল আপনার 2600-2700 টাকা বিক্রি করছি, এখন 2500 টাকা বিক্রি করতে পারি। আপনার বাজেটে দামের কথা বলছে, তো এই দামটার মেলের থেকে যদি রেটটা কম যদি না দেয়, তাহলে এই ছোটোখাটো দোকানদার বা যারা ডিলার এরা তো কমে বিক্রি করতে পারবো না। জিনিসের দাম বাড়লে কিন্তু যে কোনো মুহূর্তে বাড়ে যায়, আর কমলে এটা সহজে কেউ কমাতে চায় না। বর্ষা মৌসুমে এখনো নানা প্রজাতির মাছ মিলছে বাজারে। রুই কাতলা ছাড়াও পাবদা, ট্যাংরা, বাইম ও বাইলার দিকে অনেকের নজর, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বড় সাইজের পাবদা তো পাওয়া যাচ্ছে না, একটু ছোট সাইজের পাবদা তারপরে 400 টাকার নিচে পাওয়া গেল না আর কি, 400 টাকাতে কিনতে হলো। এখানে এসেছি যে মাছের দামটা কম পাবো বা অন্যান্য যেসব জিনিসপত্র আছে কম পাবো, কিছুটা কম পেয়েছি। রুই মাছ বিক্রি করছি কেজি সাইজ 310 টাকা, আর 2 কেজি সাইজ 350। এছাড়া গরুর মাংস মিলছে 850 ও খাসি 1250 টাকায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। উত্তরের 2 জেলা কুড়িগ্রাম ও নওগাঁয় কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি সমতলে কমতে থাকায় জেলায় বন্যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে, তবে অন্তত 36টি পয়েন্টে তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। হুমকির মুখে পড়েছে অসংখ্য বসতবাড়ি, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা। বৃষ্টি ও উজানে ঢল কমে আসায় নওগাঁর প্রধান 2টি নদী আত্রাই ও ছোট যমুনা সহ অন্যান্য নদীর পানি কমতে শুরু করেছে। এতে করে জেলায় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে নেত্রকোনায় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। দেশের 1 ইঞ্চি জায়গার উপর কাউকে পা রাখতে দেওয়া হবে না বলে জানান জামায়াতের আমির। বলেন, প্রয়োজনে সকলে মিলে দেশপ্রেম ও ইমানি শক্তি নিয়ে বিজেপির পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সংসদে একটি বিল এনেছে, কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নয়, নির্মূলের দাবি জানান তিনি। আমরা চাই জাতীয় স্বার্থ এবং উন্নয়নের ক্ষেত্রে এখানে সরকারের দল বিরোধী দল বড় কথা নয়, আমাদের ঐক্যের জায়গাটা ঠিক থাকতে হবে। নীতি, পলিসি, কৌশল ব্যবধান থাকবে। এই স্বার্থ এবং প্রাপ্যতার দিক থেকে আমরা যদি কোনো বেশ কম দেখি, এই ব্যাপারে জনগণের হয়ে কথা বলা, দৃষ্টি আকর্ষণ করা, আপত্তি জানানো, এটা আমাদের শুধু দায়িত্ব নয়, এটি আমাদের অধিকার। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো সাংবাদিকদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্র তত শক্তিশালী বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমরা যারা রাজনীতি করি আমরা চেষ্টা করি যে যত অল্প সময়ের মধ্যে আমাদের নিজস্ব এলাকা, দেশের কাজ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এটাকে আপনার সমাধান করার চেষ্টা করি, মোকাবেলা করার চেষ্টা করি। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ভুল হয়ে যায়, কোনো সিদ্ধান্তে ভুল হতে পারে। তো সেগুলো কিন্তু রাজনীতিবিদরা যে সমালোচনার ঊর্ধ্বে তা নন, রাজনীতিবিদরা অবশ্যই সমালোচনার মধ্যেই থাকবেন। গণমাধ্যমের উপরই রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিকেলে সুপ্রিম কোর্টে সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, তথ্য সন্ত্রাস রুখতে সরকার সাইবার আইন নিয়ে কাজ করছে। রাষ্ট্র এবং সমাজকে নিখুঁতভাবে গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সভায় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ডিজিটাল অপরাধ দমনে প্রচলিত আইন অপ্রতুল, তাই প্রয়োজন সময়োপযোগী নতুন আইনি কাঠামো গড়ে তোলা। অনুষ্ঠানে ল রিপোর্টার্স ফোরামের সদস্য এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অতএব রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে গণমাধ্যমকে নিখুঁত না করলে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব কিন্তু হাজির হবে। ভবিষ্যতেও আপনাদের দায়িত্বশীলতার উপরেই কিন্তু রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার মোড় পরিবর্তন ঘটবে, বাক পরিবর্তন ঘটবে, যা যেমন করে অতীতে ঘটেছে। এবারে থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। স্বপ্ন পূরণে দেশব্যাপী সফর করছেন পটুয়াখালীর এক যুবক। মসজিদে ঘুরে দিচ্ছেন আজান। থাকা ও খাওয়া সবই হচ্ছে মানুষের ভালোবাসায়। এটি একটি বিরল দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয়রা। পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন মধ্য টিয়াখালী গ্রামের সরওয়ার হাওলাদারের ছেলে আলী আকবর। সম্প্রতি সিভিল ডিপ্লোমা শেষ করেছেন তিনি। ছোট থেকেই আকবরের স্বপ্ন ছিল দেশের 64 জেলার একটি করে মসজিদে আজান দেবেন ও নামাজ আদায় করবেন। গত 8 এপ্রিল যাত্রা শুরু করেন তিনি। এরই মধ্যে সফর করেছেন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী সহ অন্তত 22টি জেলা। ঘর থেকে খালি হাতে বের হয়ে নানা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি উপভোগ করছেন বিভিন্ন দর্শনীয় স্থান। বেশিরভাগ রাত কাটাচ্ছেন মসজিদে। মানুষের ভালোবাসায় পাচ্ছেন খাবার। তবে বেশিরভাগ জায়গায় মানুষের আন্তরিকতায় মুগ্ধ হলেও তিক্ত অভিজ্ঞতার মুখোমুখিও হতে হয়েছে তাকে। অলরেডি আমার 14টা জেলা শেষ হয়েছে, তো এর ভিতরে আমি কিছু জিনিস ফেস করছি। দেখা গেছে আপনার অনেক জিনিসই ফেস করা লাগছে। দেখা গেছে কেউ চাইলে খাওয়ায় না। যেহেতু আমার বিনা টাকায় সফরটা ছিল, সেক্ষেত্রে আমি চেষ্টা করতাম লিফট নেওয়ার, তো কেউ নিত। তাই এমন দেখা গেছে আমি 2-3 কিলোমিটার হাঁটতাম এই রোদের ভিতরে, কেউ আমার লিফট দিত না। সেক্ষেত্রে একটা পাইতাম, আবার সে অর্ধেক নামাই দিত, পরে আবার আরেকটা পাইতাম। এরকম করে আপনার দেখা গেছে আমার টার্গেট ছিল প্রত্যেক জেলা একটা মসজিদে আজান দেওয়া এবং নামাজ পড়া। একদিনে 3টা জেলাও কভার করেছি। দেখা গেছে বরিশাল থেকে শুরু করছি, জালাকাঠি গিয়ে জোহরের আজান দিছি, আপনার পিরোজপুর গিয়ে আসর আজান দিছি এবং বাগেরহাট গিয়া মাগরিবের আজান দিছি। কারণ তখন তো আমার থাকার কোনো জায়গা ছিল না মসজিদ ছাড়া। তো আমি চেষ্টা করতাম যে আমি যত তাড়াতাড়ি পারি আমার এই যে জেলাগুলো কভার করা। আলী আকবরের ব্যতিক্রমী সফরকে একটি বিরল ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা। 64 জেলা 64টা মসজিদে আজান দিয়ে নামাজ পড়ার জন্য আমরা অতি উৎসাহিত যে আসলে ও সামনের দিকে আগাইয়া যাক। আমরা সবাই এই জন্য ওর এই দীর্ঘ বা সুস্থ কামনা করছি। আমরা খুবই খুশি হয়েছি যে একটা বাংলাদেশে 64 জেলা বিনা টাকায় ঘোরা এবং 64টা মসজিদ আজান দেওয়া আমাদের যা গর্বের বিষয়। তো তার জন্য দোয়া ভালোবাসা থাকবে সবসময়। সে আরও অন্য জায়গায় যাক এবং তার চ্যালেঞ্জটা পূরণ হোক। শুধু 64 জেলা আজান দেওয়া তার মুখ্য উদ্দেশ্য হলো এটার সাথে সাথে সে আমাদের বাংলাদেশের 64 জেলা সম্পর্কে তার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সে জানতে পারবে এবং তার এই কাজকর্ম দেখে আরও অনেকে অনুপ্রাণিত হবে এবং বাংলাদেশের 64 জেলা সম্পর্কে ধারণা এবং জ্ঞান লাভ করবে। মানুষের ভালোবাসা নিয়ে সফলভাবে 64 জেলা সফর শেষ করবেন আলী আকবর, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের প্রক্রিয়া শুরু হয়েছে।
মরদেহ রাখা হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। হাজার হাজার মানুষের পাশাপাশি বিদেশের বিশিষ্ট অতিথিরাও শ্রদ্ধা নিবেদন করছেন। বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তবে নিরাপত্তার কারণে অনুষ্ঠানে থাকতে পারছেন না খামেনির ছেলে বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। হত্যাকাণ্ডের 4 মাসেরও বেশি সময় পর ইরানের ইসলামী বিপ্লবের অন্যতম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চিরবিদায়ের প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত সাবেক এই সর্বোচ্চ নেতার কফিন এরই মধ্যে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয়েছে। বিদেশি অতিথি ও হাজার হাজার মানুষ ভরাক্রান্ত হৃদয়ে মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গ্র্যান্ড মোসাল্লায় রাখা অন্যান্য কফিনের মধ্যে আছে আলী খামেনির জামাতা, বড় মেয়ে, পুত্রবধূ ও খামেনির 14 মাস বয়সী নাতনির মরদেহ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, বিভিন্ন দেশের 8 জন সরকার ও রাষ্ট্রপ্রধান এবং 12টি দেশের পার্লামেন্টের স্পিকার সহ 100টির মতো দেশের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ। ইরানের কর্মকর্তাদের ধারণা, দাফন প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েকদিনের আনুষ্ঠানিকতায় 1,50,00,000 থেকে 2 কোটি মানুষ অংশ নেবে। একে শতাব্দীর সেরা দাফনের আয়োজন বলে অভিহিত করেছেন তারা। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা, খোলা হয়েছে হাজারো সেবা কেন্দ্র। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি তার বাবার জানাজা ও দাফনে থাকতে পারছেন না। জীবনের ঝুঁকি বিবেচনায় তাকে অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেয়নি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মুজতবা খামেনির মুখপাত্র হাকিম ইলাহি। আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রবিবার পর্যন্ত গ্র্যান্ড মোসাল্লায় থাকবে। সোমবার তেহরানে শোক যাত্রা হবে। পবিত্র শহর কৌমেও রয়েছে কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতা। পরে ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফে হবে স্মরণ অনুষ্ঠান। সবশেষ 9 জুলাই ইরানের গুরুত্বপূর্ণ মাশহাদ শহরে ইমাম রেজার সমাধিস্থলে খামেনিকে সমাহিত করা হবে। আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে কোনো ধরনের হামলা না চালাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছে তেহরান। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় 87 বছর বয়সী ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তিনি 36 বছর দেশটির সর্বোচ্চ নেতা ছিলেন। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপে আরেকটি মেসি নামা নাকি রূপকথার নতুন অধ্যায়? সেই প্রশ্নের উত্তর মিলবে শনিবার ভোর 4টায়, যেখানে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। জয়ী দল যাবে আসরের শেষ 16তে। বিশ্বকাপ শুরুর আগে কেপ ভার্দেকে নিয়ে ছিল না মাতামাতি। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে দলটি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে সবাইকে চমকে দেয়। এরপর উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষেও ড্র করে ইতিহাস গড়ে ওঠে নকআউট পর্বে। এখন পর্যন্ত কেপ ভার্ডের সবচেয়ে বড় পারফর্মার 40 বছর বয়সী গোলরক্ষক ভজিনিয়া। এই ম্যাচে তিনিই হতে পারেন লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজদের জন্য অন্যতম বড় হুমকি। পাশাপাশি তাদের জমাটো রক্ষণ আর পাল্টা আক্রমণ গড়ে দিতে পারে ব্যবধান। কাগজে কলমে অভিজ্ঞতা, তারকা আর মানের দিক থেকে নিঃসন্দেহে এগিয়ে আর্জেন্টিনা। খেলা শুরু থেকেই বলের দখল নিজেদের কাছে রেখে প্রতিপক্ষকে তাদের অর্ধে আটকে রাখার চেষ্টা করবে আলবিসেলেস্তারা। সঙ্গে 2 ফুলব্যাককে উপরে তুলে আক্রমণের পথ চওড়া করবে, যেন কেপ ভার্দের ঘন রক্ষণে ফাঁক বের করা যায়। আর সেই ফাঁক একবার তৈরি হলে বাকি কাজটা মেসি কিংবা অন্য কারো ফিনিশিং। প্রতিপক্ষের পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন আকাশী নীলদের কোচ লিওনেল স্কালোনি। মায়ামির তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। তখন তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা প্রায় 67%। আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচে শুধু দর্শক হয়ে থাকবে না বাংলাদেশ। বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের জার্সি তৈরি হয়েছে বাংলাদেশ থেকে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে মাথা উঁচু করে ফিরেছে ইরানের খেলোয়াড়রা। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার স্বপ্ন দেখেছিল হৃদয় থেকে।
অথচ শেষ পর্যন্ত যেন পুরো মহাবিশ্বই তাদের বিপক্ষে দাঁড়িয়ে গেল। ষড়যন্ত্র হলো, তবে তা স্বপ্ন পূরণের নয়, স্বপ্নভঙ্গের। যদি তুমি কোনো কিছু পুরো হৃদয় দিয়ে চাও, সমগ্র মহাবিশ্ব তা দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। ব্রাজিলিয়ান কথা সাহিত্যিক পাওলো কোয়েলহোর দ্য আলকেমিস্ট বইয়ের বিখ্যাত এই উক্তিটি কিন্তু ইরানের ক্ষেত্রে কার্যকর হয়নি। তারাও চেয়েছিল নকআউটের চৌকাঠ ছুঁতে। গোটা মহাবিশ্ব ষড়যন্ত্রে লিপ্ত হলো বটে, কিন্তু তা গেল বিপক্ষে। আগামী 50 বছর বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে পারবে না যুক্তরাষ্ট্র। শুধু ইরান নয়, অন্য সব দলও হতাশ হয়েছে। ম্যাচের আগে পরে তারা খেলোয়াড়দের সঠিক সুযোগ সুবিধা দিতে নিজেদের অক্ষমতা প্রকাশ করেছে। রাজনৈতিক ও ভিসাজনিত জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে খেলতে গিয়ে অতিরিক্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে ইরানকে। বিমান যাত্রার ধকল, অনুশীলনের সীমাবদ্ধতা এবং মানসিক চাপ সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যেই তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমরাই একমাত্র জাতীয় দল যারা কোনো হার ছাড়াই বাদ পড়েছি, এবং এটি যুক্তরাষ্ট্র সরকারের চালানো অন্তর্ঘাতের কারণে হয়েছে। ইরান নকআউট পর্বে উঠতে না পারলেও এ বিশ্বকাপ মিশন পুরোপুরি ব্যর্থ বলা কঠিন। প্রতিকূলতার মাঝেও অপরাজিত থেকে টুর্নামেন্ট শেষ করা তাদের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন অনেকে। আয়োজক কমিটি আমাদের জাতীয় দলের সাথে ন্যায্য আচরণ করেনি। ম্যাচের ভেন্যুগুলোতে আসা যাওয়ার ব্যাপারে তারা অবিবেচকের মতো আচরণ করেছে। এটি খেলোয়াড়দের মনোবলকে প্রভাবিত করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরকে হারাতে পারলে শেষ 32-এ পৌঁছে যেত ইরান, কিন্তু তাদের স্বপ্নে বাদ সাধে ডিআর প্রযুক্তি। গোল বাতিল হওয়ায় ম্যাচ হলো ড্র। বিশ্ব আসরে ইরানের যাত্রা তাই ব্যর্থ নয় কোনোভাবেই। যুক্তরাষ্ট্রের মাটি থেকে অপরাজিত হয়ে মাথা উঁচু করে দেশে ফিরেছেন ইরানের ফুটবলাররা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। আর এই ছিল সন্ধ্যার সংবাদে। রাত 11টায় পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।